শিবির নামটা যদি শোনেন তখন আপনার মনে আসলে কি চলে? নিশ্চয়ই এটা রককাটা সংগঠন, অথবা ভয়ঙ্কর কোনো সংগঠন, অথবা জঙ্গি কোনো সংগঠন যা দেশ এবং জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। এদেরকে যেখানেই পাবেন এখানেই মেরে ফেলা উচিত, এবং তাদেরকে মারলে কোনো বিচার হয় না। এই জাতীয় অনেক কিছুই আপনি দেখবেন। আসলে এটা কেন বললাম, বিগত আওয়ামী লীগের আমলে এই 16 বছরে আমরা সেটাই দেখে এসেছি। আবার অনেকের মনে আসে সমাজের সবচাইতে ভদ্র, নম্র, চরিত্রবান, আদর্শবান এবং মেধাবী ছাত্ররাই শিবির করে। আসলে সমাজে এই দুই ধরনের মত রয়েছে ছাত্র শিবির সম্পর্কে। আসুন জেনে আসি ছাত্র শিবির কতটা ভয়ঙ্কর এবং কতটা দুর্দর্শ। তারা কতটা দুর্দর্শ এটা জানার আগে আসুন আমরা একটু জেনে আসি ছাত্র শিবিরের উৎপত্তি কিভাবে হয়। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। আদর্শিকভাবে এটি সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামের সাথে সংযুক্ত। এই দলটির পূর্বের নাম ছিল পাকিস্তান ছাত্র সংঘ। 1971-এর পূর্বে জামাতের তৎকালীন ছাত্র সংস্থার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। 1977 সালে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ইসলামী ছাত্র শিবিরের নামে আত্মপ্রকাশ করে। 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাসেম আলী। শিবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গাইড ও কোচিং সেন্টারের ব্যবস্থা ছাড়াও মেধা যাচাই, ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স, কম্পিউটার মেলা, বিজ্ঞান মেলা, সাধারণ জ্ঞানের আসর, আবৃত্তি প্রতিযোগিতা, ক্রিকেট, ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করে থাকে। 1988, 1991, 1998, 2000, 2001 প্রলয়ঙ্কারী বন্যার পর শিবিরের ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করে। 2007-এর সিডরের ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের জনপদে ত্রাণ বিতরণের পাশাপাশি আটকে পড়া দুর্গত মানুষের উদ্ধারেও অংশগ্রহণ করে। একইভাবে 2009 সালে পটুয়াখালী, সাতক্ষীরা ও খুলনা এলাকায় আইলা আক্রান্ত মানুষদের জন্য ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করে। এছাড়াও বাংলাদেশে যে কোনো ক্লান্তি লগ্নে, যে কোনো দুর্যোগে বাংলাদেশের এই সংগঠনটিকে সবসময় সাধারণ মানুষের পাশে দেখা যায়। এছাড়াও এই ছাত্র সংগঠনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন করে এবং তারা অনেক আলোচিত এবং সমালোচিত হয়। এই কারণে এই ছাত্র সংগঠনটিকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনতে পারে এবং তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পরিচিতি পায়। ছাত্র শিবির যে মানুষের রগ কাটে এবং তারা যে দুর্দর্শ একটা সন্ত্রাসী সংগঠন, এটা কে বা কাহারা প্রচার করেছে সেটা আমার জানা নেই, কিন্তু এই কথাটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ শুনে শুনে বড় হয়েছে। বাংলাদেশের মিডিয়া বলেন বা বাংলাদেশের যেই সব সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এই সংবাদ মাধ্যমগুলোতে আপনি ছাত্র শিবিরের ব্যাপক সমালোচনা পাবেন, কিন্তু তারা যে রগ কাটে বা তারা যে দুর্দর্শ কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে এই জাতীয় কোনো ভিডিও ফুটেজ তারও কাছে নেই। যদি আপনি ছাত্র শিবির সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই গুগলের সহযোগিতা নিতে হবে। আমিও তাই গুগলের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই গুগলে ছাত্র শিবির সম্পর্কে আমি সার্চ দিয়ে দেখেছি তাদের নামে যেসব অভিযোগগুলো রয়েছে এই জাতীয় কোনো ভিডিও ফুটেজ নেই, শুধুমাত্র কিছু লেখা আছে। তাদের নামে এমনিতে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগগুলো যে কেউ করতে পারে, কিন্তু কাকে কিভাবে কখন হত্যা করা হয়েছে, যেই সব নথিপত্রগুলো রয়েছে এই সব নথিপত্রে কাকে হত্যা করা হয়েছে, তাদের আত্মীয় স্বজন বা তাদের প্রতিবেশী অথবা সেই ঘটনা যারা দেখেছে এই জাতীয় কারো কোনো মন্তব্য সেখানে পাবেন না। হয়তো বলতে পারেন আমি ছাত্র শিবিরের দালালি করছি কিনা, এটা যদি আপনি দালালি মনে করেন দালালি বলতে পারেন, কারণ যেটা আমি দেখিনি আর যেটা প্রমাণ নেই আমি সেই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। এবার আসি ছাত্র শিবিরের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে এবং তারা যে কার্যক্রমগুলো চালায় এতে তারা কতটুকু সফল হবে। শিবিরের 4টি স্তর রয়েছে। সবার উপরে হচ্ছে সদস্য, তারপর সাথী, তারপর কর্মী, তারপর হচ্ছে সমর্থক। যে কেউ সমর্থক হতে পারে। সমর্থক থেকে যখন কর্মী হবে তাকে অন্তত 1 মাস সে নামাজ পড়ছে কিনা বা ইসলামিক বইগুলো অধ্যয়ন করছে কিনা বা কোরআন শরীফ পড়ছে কিনা, কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারে কিনা, এগুলো যাচাই করে একটা পরীক্ষা দিয়ে তারপর সে কর্মী হয়ে যায়। এবং কর্মী থেকে সাথী হতে গেলে আরেকটু কঠিন। যেমন এই সাথী হতে আসলে তাকে কমপক্ষে 3 মাসের একটা
সিলেবাস রাখতে হয় এবং গাইডলাইন রাখতে হয় এবং সেটা তাদের সংগঠনকে জমা দিতে হয়। সারাদিন সে কয় ওয়াক্ত নামাজ পড়েছে, কয়টা বই পড়েছে, তারপর কয়েকটা ইসলামিক সাহিত্য পড়েছে, আবার কোরআন শরীফ কতক্ষণ পড়েছে, অর্থসহ কোরআন শরীফ কতক্ষণ পড়েছে, এইসব অনেকগুলো সিলেবাস সে কমপ্লিট করে তারপর একটা পরীক্ষার মাধ্যমে সে সাথী হতে পারে। এবার সাথী থেকে যখন সে সদস্যতে যাবে তখন সেটা অনেক কঠিন। যেমন জামাত ইসলামে যেরকম রুকন হতে গেলে অনেকগুলো পরীক্ষা দিয়ে তারপর শপথ নিয়ে রুকন হতে হয়, ছাত্র শিবিরেও সেরকম একজন সাথী থেকে সে যদি সদস্য হতে হয় তাহলে তাকে অবশ্যই অনেকগুলো পরীক্ষা দিয়ে এবং অনেক লেখাপড়া করে প্রায় 100-র অধিক বই পড়ে তারপর সে এই সদস্য পদ পায় এবং সেটাও কিন্তু পরীক্ষার মাধ্যমে হয়। তার মানে একদম আদর্শিক একটা ছেলে রূপান্তরিত করে তারপর তাকে শপথ করতে হয় এবং তার অবশ্যই ইসলামের ইতিহাস, কোরআন, হাদিস এবং উত্তম চরিত্র, এই সবগুলো বৈশিষ্ট্য যখন তার সম্পূর্ণ হবে তখন সে সদস্যতে রূপান্তরিত হতে পারে। এবং তাদের আমির অথবা সভাপতি, সেক্রেটারি এগুলো কিন্তু নির্বাচন হয় এই সদস্যদের মাধ্যমে। এই সদস্যদের গোপন ভোটের মাধ্যমে তাদের সভাপতি, সেক্রেটারি নির্বাচিত হয়। এক কথায় বলতে পারেন এই সংগঠনটি সম্পূর্ণরূপে গণতান্ত্রিক। এছাড়াও আওয়ামী লীগ এবং বিএনপির যেই ছাত্র সংগঠন, যেমন ছাত্রলীগ এবং ছাত্রদল, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে তাদের মূল সংগঠন বিএনপি অথবা মূল সংগঠন আওয়ামী লীগ। কিন্তু ছাত্র শিবিরকে জামাত ইসলামী সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে না। তারা নিজস্ব সত্তায় এবং নিজেদের মতো করে তারা তাদের সংগঠন পরিচালনা করে। কিন্তু জামাত ইসলামের যে সংগঠন এবং ছাত্র শিবিরের যে সংগঠন, এই দুটো সংগঠন একদম হুবহু মিল আছে এবং তাদের মূল ক্রাইটেরিয়াও প্রায় এক। অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এই ছাত্র সংগঠনগুলোর ভবিষ্যৎ আমি খুব একটা ভালো দেখি না, কিন্তু ছাত্র শিবিরের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং তারা অনেক কিছু করতে পারবে। উদাহরণস্বরূপ দিই, যেমন বিএনপির ছাত্রদল এবং আওয়ামী লীগের ছাত্রলীগ, এই দুটো সংগঠনকে সম্পূর্ণরূপে পরিচালিত করে তাদের মূল দল। এখন মূল দলের নেতারা তাদের এই রাজনৈতিক সমাবেশ, বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম সব কিছুতে এই ছাত্রদল এবং ছাত্রলীগকে ব্যবহার করে এবং এই সংগঠনগুলো আসলে এই ছাত্রদেরকে আদর্শ খুব একটা শিক্ষা দেয় না এবং ছাত্র শিবিরের মতো এরকম সিলেবাস অনুযায়ী তাদেরকে কখনো আদর্শ শিক্ষা দেয় না। হয়তো দলীয় কিছু ইতিহাস তাদের জানার প্রয়োজন হয়, এতটুকুই। এই ছাত্র শিবিরটা কী কারণে প্রতিষ্ঠা করা হয় এবং তাদের মূল কার্যক্রমটা আসলে কি, এটা যদি আপনি বুঝতে হয় তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কিছুটা ধারণা নিতে হবে। জামাত ইসলামীকে আপনারা অনেকেই সাধারণভাবে চিনেন, আবার অনেকেই ভালোবাসেন, কিন্তু জামাত ইসলামের মূল উদ্দেশ্যটা কি সেটা অনেকেই জানেন না। এটা শুধু জামাত ইসলাম যারা করে তারাই জানে। এবার আসি জামাত ইসলামী সম্পর্কে এবং জামাত ইসলামের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। উসমানী সালতানাত ধ্বংস হয়ে যাওয়ার পর ইসলামী খেলাফত সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। যদিও আপনারা দেখেন যে বিশ্বে অনেকগুলো মুসলিম কান্ট্রি রয়েছে, কিন্তু এই কোনো মুসলিম কান্ট্রিতে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না। ওসমানী সালতানাত ভেঙে যাওয়ার পর মুসলমানরা বা মুসলমানদের যে শক্তিটা এটা এতটাই দুর্বল হয়ে যায়, পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে কিন্তু আমেরিকা বা এখন যে মোড়ল রাষ্ট্রগুলোকে দেখছেন তারা, এবং তারা কঠোরভাবে পর্যবেক্ষণের মধ্যে রাখে যাতে আর কখনো কোনো রাষ্ট্রে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হয়। আপনারা দেখবেন যে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে কিন্তু সেকুলারিজম রাজনীতি চলে। জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করেছেন যে এই অবস্থায় বা এই প্রেক্ষাপটে আসলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এবং সেটা যদি প্রতিষ্ঠা করতে যায় আপনারা জানেন যে তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয় এবং জঙ্গি নামটা এমনভাবে ব্যবহার করা হয় এটা আসলে মুসলমানদের যে রাজনীতি বা কোরআনের যে শাসন এই শাসনকে অনেকটাই দুর্বল করে দেয়, এবং এই শাসন যদি কেউ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে জঙ্গির তকমা দিয়ে তাদেরকে দুর্বল করে দেওয়ার প্রক্রিয়া। বর্তমান সেকুলারিজমকে কাজে লাগিয়ে সেই পন্থায় আসলে ভিন্ন এক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। এই আবুল আলা মওদুদীর চিন্তাধারা হচ্ছে বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে ইসলামকে যদি গণতান্ত্রিকভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অনেকগুলো ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে, কারণ বর্তমান বিশ্বের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে চেঞ্জ হয়ে গেছে। অতএব এই চেঞ্জ অবস্থায়
এটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে হয় তাহলে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে, এবং সেই কৌশলটা হচ্ছে যে বর্তমান পৃথিবীর বাস্তবতা অনুযায়ী যেভাবে রাষ্ট্র পরিচালিত করতে হয়, এই রাষ্ট্র পরিচালিত করে কারা? জেনারেল শিক্ষিত যারা, তারা টার্গেট করে এই জেনারেল শিক্ষিতদেরকে কাজে লাগিয়ে বর্তমান বিশ্বের বর্তমান পরিস্থিতি অনুযায়ী যাতে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং ইসলামকে দিয়ে, কোরআনের আইনগুলোকে দিয়ে কৌশলে যাতে ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা করতে পারে, সেই উদ্দেশ্যে এই ছাত্র শিবির প্রতিষ্ঠা করে, যেটা বাংলাদেশ জামাত ইসলামীতে তারা দক্ষ লোক যাতে তৈরি করে দিতে পারে। কারণ জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর শিক্ষিত লোকরাই কিন্তু রাষ্ট্রীয় যেই মেকানিজমগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো পরিচালনা করে। অতএব তাদেরকে ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে শিক্ষাটা আছে, এই সবগুলোর সংমিশ্রণে তাদেরকে এমনভাবে তৈরি করা যাতে তারা ভবিষ্যতে যদি কখনো ক্ষমতায় আসে তাহলে তারা যাতে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সঠিকভাবে রাষ্ট্রটাকে পরিচালিত করতে পারে। আর এই উদ্দেশ্যে ছাত্র শিবির তারা তৈরি করে এবং সেই কার্যক্রমেই পরিচালনা করে এই ছাত্র শিবির। আপনারা জানেন বিগত 16 বছর যাবৎ সিপিবি কর্তৃক প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়, কিন্তু তারা এই গোপনে তারা এমনভাবে কাজ করে গেছে যে বাংলাদেশের এই ছাত্র শিবিরের কোনো তথ্য এই আওয়ামী লীগ সরকারের গভর্নমেন্ট পায়নি, এবং তাদের আধিপত্য কতটুকু সেটাও কেউ বুঝতে পারেনি। আমি পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জামাতের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্বটা আসলে মূল জায়গাটা কি। আপনারা সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ছাত্র শিবিরকে আসলে ডিমোরালাইজ করতে চায় কারা এবং কেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে তারা গোপনে কাজ করে গেছে এবং আওয়ামী লীগের পাশে থেকে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম করে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতির নাম উন্মোচিত হয়, এই ছাত্র শিবিরকে আসলে কেউ একেবারে ফেলে দিতে পারবে না। কারণ হচ্ছে, যদি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য যে দলগুলো রয়েছে, এরা যদি যোগ্য কোনো লোক যদি খুঁজতে যায় এবং যোগ্য কাউকে যদি তাদের নেতৃত্বে নিতে চায়, তাহলে তারা অবশ্যই একটা ভালো সচ্চরিত্রের এবং মেধাবী ছেলেকে খুঁজবে। আর ছাত্র শিবির টার্গেট করে এই সচ্চরিত্র মেধাবী ছেলেদেরকে তারা প্রস্তুত করে রাখে। এই জন্য দেখছেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে, প্রত্যেকটা দলের মধ্যে কিন্তু ছাত্র শিবিরের লোক রয়েছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ছাত্র শিবিরের পরিকল্পনা হচ্ছে তারা প্রত্যেকটা সেক্টরে তারা যোগ্য লোক নির্বাচন করবে এবং তাদেরকে ইসলামিক আদর্শ শিক্ষা দিয়ে তারপর সেখানে বসানো হবে। এরকম দূরদর্শী পরিকল্পনা যেই সংগঠন করে, সেই সংগঠনকে কি আসলে শেষ করে দেওয়া যায়? এবং বাংলাদেশ জামাত ইসলামের যে পরিকল্পনা, এই পরিকল্পনা অনুযায়ী যদি তারা সঠিকভাবে বাস্তবায়ন করে, তাহলে এই বাংলাদেশে জামাত ইসলামীকে ঠেকানো কি আসলেই সম্ভব? এই বর্তমান সময়ে তারা যেভাবে কার্যক্রম পরিচালনা করছে, তারা যদি আগামী নির্বাচনে যদি ক্ষমতায় নাও আসে, তাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। তারপরের নির্বাচনে কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার প্ল্যান করছে। জামাতের প্ল্যান সবসময় একটা থাকে না, অবশ্যই 2টা 3টা 4টা 5টা এরকম প্ল্যান থাকে। যেমন এইবার যদি তারা সরকার গঠন করতে না পারে, তাহলে আগামীতে করবে। যদি সেটা না করতে পারে, তারপরে করবে। এবং প্রত্যেকটা প্ল্যান তারা আগেই সাজিয়ে রাখে, এবং কিভাবে, কখন, কোন জায়গায় কাকে ব্যবহার করতে হবে, সব কিছু তারা সঠিকভাবে আঞ্জাম দেয়। তারা একে অন্যের প্রতি এতটাই বিশ্বস্ত থাকে এবং একে অন্যের যে কোনো অসুবিধায় তারা এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক তৈরি হয়ে যায়। এই কারণে আপনারা দেখবেন জামাত ইসলামী থেকে কেউ যদি বেরিয়েও যায়, তারা কিন্তু সেই জামাতের আদর্শ নিয়েই থাকে। তারা তাদের সেই মূল আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। সম্মানিত দর্শক, এই সংগঠনটা সম্পর্কে আপনার মতামত কি? এই প্রক্রিয়ায় যদি এই সংগঠনটা যদি পরিচালিত হয়, তাহলে এই সংগঠনটাকে কি আসলে কেউ দমাতে পারবে? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।